আসসালামু আলাইকুম। আজ 14 জুন 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। জেনারেল আজিজের বিরুদ্ধে এখন যা করছে দুদক। সেন্ট মার্টিন ঘিরে ভয়াবহ ষড়যন্ত্রের আভাস। উইঘুরদের জন্য গোপনে কাজ করছে তুরস্ক। এবার বিস্তারিত। সেনাবাহিনীর কোনো সদস্য চাকুরিতে থাকাকালে অনিয়ম ও দুর্নীতিতে জড়ালে বাহিনীর নিজস্ব আইন অনুযায়ী বিচার করা হয়ে থাকে। জেনারেল আজিজের ভাইদের ঠিকাদারি কাজ দিয়ে তাদের লাভবান হওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ সেনাবাহিনীর তদন্তের বিষয়। তবে দুদকের কাছে পাসপোর্ট ও এনআইডি জালিয়াতির আরও দুটি অভিযোগ রয়েছে। অভিযোগ দুটি দুদকের তফসিলভুক্ত। দুদক এই দুটি অভিযোগের অনুসন্ধান পাশ কাটিয়ে গেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ মিথ্যা তথ্য দিয়ে 2014 সালে মোহাম্মদ হাসান নামে জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন। 2019 সালে তিনি এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন। ওই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। আজিজ আহমেদের আরেক ভাই তোফায়েল আহমেদ জোসেফ দুটি এনআইডি নিয়েছেন। এর একটি মিথ্যা তথ্য দিয়ে তানভীর আহমেদ তানজিল নামে, অন্যটি নিয়েছিলেন তোফায়েল আহমেদ জোসেফ নামে। মিথ্যা তথ্য দিয়ে এনআইডি গ্রহণ করা ও একাধিক এনআইডি নেওয়া আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তবে দুই ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়া আজিজ আহমেদ ও তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ধীরে চলনীতি অনুসরণ করছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে গত 29 মে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কমিশনে জমা দেওয়া হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অভিযোগটি আমলে নেওয়া হয়নি। এখন পর্যন্ত এটি কমিশনের যাচাই বাছাই কমিটিতে আছে। দুদক সূত্র জানায়, জেনারেল আজিজের বিরুদ্ধে অভিযোগ যাচাই করতে 6 জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দুই ভাইকে ঠিকাদারি কাজ দিয়ে অন্যকে লাভবান হওয়ার সুযোগ দেওয়া ও নিজে লাভবান হওয়ার অভিযোগ তদন্ত করে আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুদকের যাচাই বাছাই কমিটি থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এছাড়া তার এক ভাইয়ের পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকায় এই চিঠি সেখানে পাঠানো হয়। জানা গেছে, দুই মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন থেকে অভিযোগ সম্পর্কিত তথ্য পেলে সেগুলো পর্যালোচনা করা হবে। তাদের তদন্তে অনিয়ম ও দুর্নীতির কোনো তথ্য পাওয়া গেলে সে পরিপ্রেক্ষিতে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিয়েছে সেটা মূল্যায়ন করা হবে। কক্সবাজারের টেকনাফ থেকে কার্যত বিচ্ছিন্ন সেন্ট মার্টিন। গত এক সপ্তাহে মিয়ানমার থেকে 3বার গুলি করা হয়েছে। আতঙ্কে বন্ধ এই নৌপথ। খাদ্য সংকটের সঙ্গে প্রবাল দ্বীপের প্রায় 10,000 বাসিন্দা প্রতিটি মুহূর্ত আতঙ্কে পার করছে। স্থানীয় প্রশাসন বুঝতে পারছে না গুলি মিয়ানমারের জান্তা নাকি বিদ্রোহীরা করছে, ফলে কোনো পদক্ষেপ নিতে পারছে না। এরই মধ্যে বুধবার মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে আরেক দফা কেঁপে ওঠে সেন্ট মার্টিন। আকাশে যুদ্ধ বিমানের টহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নাফ নদে যুদ্ধ জাহাজ ভিড়লে যোগ হয় বাড়তি মাত্রা। এমন অবস্থায় দ্বীপবাসীর প্রশ্ন, কি হচ্ছে সেন্ট মার্টিনে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার অস্বীকার করে বলেছে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেছেন, নৌযান বন্ধের কারণে সেন্ট মার্টিনে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। আমরা সেন্ট মার্টিনে যাতায়াতে বর্তমান রুটের বিকল্প খোঁজ করছি। পরে রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেছেন, নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে 2টি বিশেষ নৌযানে সেন্ট মার্টিনে যাবে খাদ্যপণ্য, আর রোগী সহ যে কোনো জরুরি যাতায়াত হবে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা হয়ে। বিষয়টি সমন্বয় করবেন টেকনাফের ইউএনও। নৌপথে নিরাপত্তা দেবে কোস্টগার্ড। দ্বীপের বাসিন্দা আব্দুল আজিজ জানান, এখানে তারা বন্দী হয়ে আছেন। নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। আরেক বাসিন্দা জেলা প্রশাসনের বীজ কর্মীদের সুপারভাইজার জয়নাল আবেদিন বলেন, কষ্টের কথা কাকে বলবো, কোনো কিছু সমাধান হচ্ছে না, সবাই আতঙ্কিত। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, পূর্ব দিকে মিয়ানমারে রাখাইনের মংডুতে হাসুরাতা ও মেরুল্লা গ্রাম থেকে ব্যাপক মর্টার শেলের শব্দ পেয়েছেন তারা। এতে বাড়িঘর কেঁপে ওঠে। এ সময় আকাশে যুদ্ধ বিমান এবং সাগরের জলসীমানায় দেখা যায় মিয়ানমারের যুদ্ধ জাহাজ। দ্বীপবাসী খুবই আতঙ্কে রয়েছেন, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের কাউন্সেলিং করার জন্য ছাত্রলীগকে বিশেষ সেল গঠন করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত কর্মসূচিতে তিনি এই পরামর্শ দেন। তিনি বলেন, ছাত্রলীগের নেতাদের বিশেষভাবে বলবো, কিছু কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে কওমি মাদ্রাসাগুলোতে তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম চালাচ্ছে। একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম করার পাশাপাশি ছাত্র সংগঠন নিয়েও কাজ করছে। শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার সন্তানরাও আমাদের সন্তান, তারাও এদেশের নাগরিক। রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বিচ্যুত না হয়, আমি বলবো তাদের কাউন্সেলিং করার জন্য বিশেষ সেল গঠন করা উচিত। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনকে বলতে চাই, আমাদের অনেক প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, তারাও যাতে করে কওমি মাদ্রাসাগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অনুপ্রেরণা, সংবিধানে যে 4 মূলনীতি সেগুলোর বিষয়ে তাদের কাউন্সেলিং করান। দেশপ্রেম, দেশের প্রতি আনুগত্য এবং সমাজে ধর্মনিরপেক্ষ একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরির কাজে অবশ্যই তাদের আনতে এবং তারা যেন বিচ্যুত না হয় অপপ্রচারকারীদের মাধ্যমে। এবার চীনের উইঘুর প্রসঙ্গ। চীনের পূর্ব তুর্কিস্তান তথা জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলিমদের উপর চীনা দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার সারা বিশ্ব, যদিও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বেইজিংয়ের। এমনকি নিজ নিজ অর্থনৈতিক সুবিধার স্বার্থে এই বিষয়ে মুখ খুলতে নারাজ অধিকাংশ মুসলিম দেশ। তবে একই ভাষা ও জাতিগোষ্ঠী হওয়ার সুবাদে উইঘুর মুসলিমদের অধিকার নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তুরস্ক। বলা হচ্ছে, প্রকাশ্যে না হলেও কূটনৈতিকভাবে উইঘুরদের স্বার্থ রক্ষার্থে নিজের চেষ্টা জারি রেখেছে আঙ্কারা। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে চীন সফরে যান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তুর্কি ভাষাভাষী উইঘুরদের অধিকার ও সংস্কৃতি রক্ষার জন্য গোপনে কূটনৈতিক প্রচেষ্টাও চালান তিনি। দুজন তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। বেইজিং সফরকালে হাকান ফিদান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভাইস প্রেসিডেন্ট হ্যাং ঝ্যাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জিনজিয়াংয়ের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতেও ভ্রমণ করেন। 2012 সালের পর এটিকে উইঘুর অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর বলে মনে করা হচ্ছে। জিনজিয়াং সফরকালে ফিদান উরুমকি, কাশগার এবং উইঘুর নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ফিদান একটি ফিরোজা রঙের টাই পরেছিলেন, যা উইঘুর জাতীয় পতাকার সঙ্গে সম্পর্কিত। এ সময় পূর্ব তুর্কিস্তানের শহরগুলোকে প্রাচীন তুর্কি ইসলামিক শহর হিসেবে উল্লেখ করেন ফিদান, যা চীনকে তুর্কি ও ইসলামিক বিশ্বের সঙ্গে সংযুক্ত করে। তবে এ সময় উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে চীনের দমন পীড়ন ও পুনঃশিক্ষা ক্যাম্পে বিপুল পরিমাণ উইঘুর নারী পুরুষকে আটক রাখার ব্যাপারে একেবারেই চুপ ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের দুটি কূটনৈতিক সূত্র জানায়, আঙ্কারা বেইজিংয়ের কাছে উইঘুর ইস্যুটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য জোর দিয়েছে। এ সময় তুর্কি কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের জানান, উইঘুর তুর্কিদের সাংস্কৃতিক অধিকার এবং মূল্যবোধ রক্ষার বিষয়টি তুর্কি বিশ্ব এবং ইসলামিক বিশ্বের সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত। সূত্রগুলো জানায়, আঙ্কারা চীনের এক চীন নীতির প্রতি শ্রদ্ধাশীল, একই সঙ্গে উইঘুরদের অধিকার রক্ষার প্রতিও গুরুত্ব দেয়। তুর্কি কর্মকর্তারা বেইজিংকে জানায়, উইঘুরদের সম্পর্কে তুর্কি বিশ্ব এবং ইসলামী বিশ্বের উদ্বেগ দূর করা সকলের জন্যই মঙ্গলজনক হবে। এ ব্যাপারে একমাত্র চীন কার্যকর পদক্ষেপ নিতে পারে বলেও মন্তব্য করেন তুর্কি কূটনীতিকরা। অবশ্য ফিদানের এমন কার্যক্রমে বেশ অস্বস্তিতে পড়েছেন চীনা কর্তৃপক্ষ। জিনজিয়াংয়ের শহরগুলোকে তুর্কি ও ইসলামিক শহর বলে উল্লেখ করা চীনের দৃষ্টিভঙ্গির ঠিক উল্টো। তবে বিবৃতিতে এক চীন নীতি ও চীনের অভ্যন্তরে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রমের প্রতি তুরস্কের বিরোধিতা দুই দেশের সম্পর্কে অনেকটাই ভারসাম্য এনে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার ভারত প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়ারের বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে জ্যেষ্ঠ সাংবাদিক পুনম আগরওয়াল লিখেছেন, লোকসভার 543টি আসনের মধ্যে 140টির বেশি আসনে ইভিএমে যে ভোট পড়েছে গণনায় তার চেয়ে বেশি ভোট দেখানো হয়েছে। সাংবাদিক পুনম আগরওয়াল প্রতিবেদনে যে তথ্য তুলে ধরেছেন তাতে দেখা যাচ্ছে, ওইসব আসনে খুব অল্প ব্যবধানে বিজেপি ও এর শরিক দলগুলো ইন্ডিয়া জোটের প্রার্থীদের হারিয়েছে। পুনম আগরওয়ালের মতে, দমনে দিউ, লাক্ষাদ্বীপ ও কেরালার আটিঙ্গলের মতো কয়েকটি কেন্দ্র বাদে নির্বাচন কমিশনের পাঠানো সমস্ত ফলাফলে অসঙ্গতি দেখা গেছে। 140টিরও বেশি আসনে ইভিএমে ভোট গণনায় বেশি ভোট পাওয়া গেছে, আর এই ভোটের ব্যবধান 2 থেকে 3,811। এছাড়া এমন অনেক নির্বাচনী এলাকা রয়েছে যেখানে দাবি করা ভোটের সংখ্যা গণনার সময় দেখা যায় তার চেয়ে কম।
আর এই পার্থক্য ছিল সর্বোচ্চ 16,791। এই অসঙ্গতি সম্পর্কে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু জয়ের ব্যবধান সংকুচিত সেসব ক্ষেত্রে অসঙ্গতি প্রশ্নবিদ্ধ থেকে যায়। যেমন মহারাষ্ট্রের মুম্বাইয়ে ইভিএমে ভোট পড়েছে 9,51,580টি, কিন্তু চূড়ান্ত ফলে ভোট দেখানো হয়েছে 9,51,582টি, অর্থাৎ দুটি ভোটের গরমিল। ওই কেন্দ্রে 48 ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিজেপির জোটসঙ্গী শিবসেনার রবীন্দ্র দত্তরাম ভাইকার। এদিকে রাজস্থানের জয়পুরে ইভিএমে ভোট পড়েছে 12,38,818টি। সেখানে চূড়ান্ত ফলে মোট ভোট সংখ্যা দেখানো হয়েছে 12,37,966, পার্থক্য 852। এই আসনে বিজেপির রাজেন্দ্র সিং 1,615টি ভোটে জিতেছেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভারতে লোকসভা নির্বাচনে 4 দফা ভোটের পর ভোটারদের সঠিক সংখ্যা ইসিকে জানাতে ইসিকে চিঠি দিয়েছেন। ইসি এই বিষয়ে বিবৃতি দিয়েছে। লোকসভা নির্বাচনের ভোটের আগে ভারতে নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সে দেশে নির্বাচন কমিশনের সদস্য 3 জন। কমিশনার অরুণ গোয়েল নির্বাচনের তারিখ ঘোষণার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। বিভিন্ন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে তার বিরোধ ছিল। এর 1 মাস আগে অনুপ চন্দ্র পাণ্ডে নামে আরেক নির্বাচন কমিশনার স্বাভাবিক অবসরে যান। ফলে 3 সদস্যের মধ্যে 2টি পদ শূন্য হয়ে পড়ে। এর আগে নির্বাচন কমিশন আইনে পরিবর্তন আনে মোদী সরকার। এর আগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও ভারতের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটি নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করত, কিন্তু মোদী সরকার নতুন আইনে প্রধান বিচারপতির জায়গায় একজন সিনিয়র মন্ত্রীকে বসিয়েছে। কমিটিতে কোন মন্ত্রী আসবেন তা ঠিক করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। স্বাভাবিকভাবেই কমিটির গঠনতন্ত্র বিলুপ্ত হয় এবং সরকার যাকে খুশি নিয়োগের ক্ষমতা পায়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা কখনোই কাজকে চাপ হিসেবে দেখবেন না। যদি আপনি মনে করেন যে কাজের চাপে আছেন, তাহলে বাড়তি বোঝা মনে হবে। আবার যদি ভাবেন যে না, আমি কাজে আছি, আমি একটা সুন্দর জিনিস সমাপন করবার জন্যে কাজ করছি, আমি অনেকগুলো মানুষের কর্মসংস্থান বা রুটি রুজির জন্য কাজ করছি, আমি মানবতার জন্য কাজ করছি, আমি সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্য কাজ করছি, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে অনেক কিছু। আর যদি কাজটাকে আপনি চাপ হিসেবে ভাবেন, তাহলে আপনার আয়ত্তে থাকা সত্ত্বেও অনেক কিছুই আপনি সুন্দরভাবে শেষ করতে পারবেন না। সুতরাং আজ থেকে কাজের চাপে আছি না বলে বলবেন, কাজে আছি, কাজ করছি মানুষের জন্য, কল্যাণের জন্য। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিনের গাজার খবর। গাজাতে ইসরায়েলের যুদ্ধের তীব্র সমালোচক কলম্বিয়া সরকার আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা সেবা দেবে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সরকার এই নির্দেশ দিয়েছে। উপমন্ত্রী এলিজাবেথ টেলর যে ঘোষণা করেছেন, আমরা ফিলিস্তিনি শিশুদের মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি, যারা তাদের পরিবারের সঙ্গে পুনর্বাসনের জন্য কলম্বিয়ায় ভ্রমণ করবে। তিনি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে রাষ্ট্রীয় সফরে স্টকহোমে ছিলেন, তখন তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, সরকার বিশ্বাস করে যে কলম্বিয়ার সামরিক চিকিৎসকরা দেশটির কয়েক দশক ধরে চলা অভ্যন্তরীণ দ্বন্দ্বের সময় আহতদের যত্ন নেওয়ার সময় যে দক্ষতা অর্জন করেছেন, তা তারা ফিলিস্তিনের আহত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। তবে টেলর যে বলেননি কলম্বিয়ায় কতজন শিশুকে নিয়ে যাওয়া হবে এবং কিভাবে তাদের যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে নিয়ে আসা হবে। কলম্বিয়া ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং জার্মানিতে আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইসরায়েলে হামাস আক্রমণ করে গত বছরের 7 অক্টোবর। সে হামলায় প্রাণ হারায় 1194 জন। এরপর গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে কমপক্ষে 37,232 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক লোক বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পেট্রো কলম্বিয়ায় প্রথম বামপন্থী রাষ্ট্রপতি। তিনি বারবার হামাসের আক্রমণে ইসরায়েলের সশস্ত্র প্রতিক্রিয়ার সমালোচনা করে আসছেন এবং গত সপ্তাহে দেশে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করেছেন। কলম্বিয়া ছিল ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী। সৌদি আরবের মক্কা নগরীতে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সারা বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান এবার হজ পালনের সুযোগ পেয়েছেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকেও হাজারো ফিলিস্তিনি গেছেন হজ পালন করতে। তবে এবার গাজা থেকে কোনো ফিলিস্তিনি হজে যেতে পারেননি। মূলত রাফা ক্রসিং ইসরায়েলের দখলে থাকায় এবং ভূখণ্ডটি অবরুদ্ধ করে রাখায় গাজার 2500 মুসল্লি এবার হজ করতে যেতে পারেননি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা এবং গাজাকে মিশরের সাথে সংযুক্তকারী রাফা ক্রসিংয়ে আক্রমণ ও দখলে নেওয়ার ফলে এই বছর 2500 ফিলিস্তিনি হজ যাত্রা করতে পারেননি বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির এন্ডাউনমেন্টস মন্ত্রণালয় জানিয়েছে।
বৃহস্পতিবার আনাদলু এজেন্সিকে মন্ত্রণালয়ের মুখপাত্র ইকরামি আল মুদাল্লাল বলেছেন, হজে যেতে বাধা সৃষ্টি করা ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধের কারণে মিশর ও সৌদি আরবের মধ্য দিয়ে পরিবহন চুক্তি স্বাক্ষর এবং মক্কা ও মদিনায় হাজিদের থাকার জায়গা বুকিং সহ হজের স্বাভাবিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি মন্ত্রণালয়। আল মুদাল্লাল জানান, রাফা ক্রসিং বন্ধ করা এবং চলমান সংঘাতে 2500 গাজার মুসলিম ও সহগামী মিশনগুলোকে হজের জন্য ভ্রমণ করা থেকে বিরত রেখেছে। এই দলটি মোট 6600 ফিলিস্তিনি হজযাত্রীর 38%। আল মুদাল্লাল বলেছেন, মন্ত্রণালয় সৌদি আরব এবং মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। তারাও এটিকে ফিলিস্তিনি হজযাত্রীদের অধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। তবে তিনি আশ্বস্ত করেছেন, এই বছর ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা আগামী বছর তাদের হজ করার সুযোগ পাবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে গাজা থেকে হজে যাওয়ার সুযোগ পেতে অনেকেই বছরের পর বছর অপেক্ষা করে থাকেন এবং তাদের 70%ই বয়স্ক বা অসুস্থ। গাজার মানুষ সাধারণত রাফা ক্রসিং দিয়ে প্রথমে মিশরে যান, এরপর সেখান থেকে তারা সৌদিতে পৌঁছান। কিন্তু মে মাস থেকে এই ক্রসিংটি বন্ধ করে রেখেছে ইসরায়েলিরা। অবশ্য এবার ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে হজ পালনে মক্কায় গেছেন 4200 জন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্টস ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।